leave now. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা হরর সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটি রিলিজ পেয়েছে মাত্র 1.5 মাস পূর্বে। সিনেমাটার আইএমডিবি রেটও মোটামুটি ভালো এবং সিনেমাটার কনসেপ্টও খুবই ইউনিক। তো আশা করছি তোমরা এই সিনেমাটি এনজয় করবে। তো বাড়তি কোনো কথা না বলে আমরা ছোট্ট একটা ব্রেক নেব বরাবরের মতো। তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের একটা দম্পতিকে দেখানো হয় বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেখানো হয়, যেখানে আমরা ম্যালকম নামের একজন লোককে দেখতে পাই, যার বয়স ছিল 40 বছর এবং তার যে গার্লফ্রেন্ড ছিল তার বয়স ওই 35 থেকে 40-এর মধ্যেই ছিল। আর ম্যালকমের গার্লফ্রেন্ডের নাম ছিল হচ্ছে লিস। আর এদিকে ম্যালকম পেশায় একজন ডক্টর ছিল, আর তার বাইরেও তার চিত্রকর্ম সংগ্রহের প্রতি আগ্রহ ছিল। আর লিসের কথা বলতে গেলে সে একজন চিত্রশিল্পী বা আর্টিস্ট। আর একটা এক্সিবিশনে গিয়ে তাদের দুজনের দেখা হয়েছিল। লিস তার আঁকা ছবিগুলো যেখানে বিক্রির জন্য রেখেছিল, তো ম্যালকম সেখানে আসে এবং পেন্টিংটা কিনে নেয়। এর সাথে পেন্টারকেও পছন্দ হয়ে যায়, আর তারপর লিসকে গার্লফ্রেন্ড বানিয়ে ফেলে এবং জানাশোনা বাড়তে থাকে। ভেবে চলতে চলতে তাদের সম্পর্কের প্রায় 1 বছর হয়ে গিয়েছে। তো সম্পর্কের 1 বছর পূর্তি উপলক্ষে তারা দুজনে একটা ছুটির পরিকল্পনা করেছে, যা শহরের কোলাহল থেকে অনেক দূরের শান্ত একটা জায়গায় হবে, যেখানে তাদের দুজনকে বিরক্ত করার মতো কেউ থাকবে না, মন মতো যুদ্ধ করতে পারবে। তো এই জঙ্গলে ম্যালকমের আবার পুরনো একটা পারিবারিক বাড়ি ছিল, তাদের একটা কেবিন ছিল। তো তারা দুজন সেখানেই যাবে। তো বুঝতেই পারছো, ওই দম্পতি জঙ্গলের মাঝে ছুটি কাটাতে একটা নির্জন কেবিনে যাচ্ছে। নর্মালি হলিউডের সেই ভৌতিক সিনেমার সেটিং। তো এইখানে আবার একটা কথা বলে রাখা উচিত, লিজ যাওয়ার আগে তার বান্ধবী ম্যাগিকে সবকিছু শেয়ার করে এবং ম্যালকম সম্পর্কে বলে যে সেই রকম এত হ্যান্ডসাম, আর আমরা আমাদের ভালোবাসার বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি, ম্যালকম আমাকে কেবিনে নিয়ে যাচ্ছে। তো এই সবকিছু শেয়ার করে। তো এটা শুনে ম্যাগি বলে, যাই হোক, বাচ্চা কাচ্চা নিয়ে তোদের পরিকল্পনা কি? বয়স তো কম হলো না? তো এটার উত্তরে লিজ বলে, আমি জানি না, হয়তো আমি এখনো মা হওয়ার কথা ভাবিনি। আর তখন ম্যাগি জিজ্ঞাসা করে, আচ্ছা তোর বয়ফ্রেন্ড সে কি বাবা হতে চায় না? লিজ বলে, না, তারও বাচ্চা কাচ্চা নিয়ে কোনো পরিকল্পনা আপাতত নেই। তবে বান্ধবী ম্যাগির কাছে এই বিষয়টা অদ্ভুত লাগে, কারণ ম্যালকমের বয়স হচ্ছে 40। তো এজন্য বলে, এখনো যেহেতু ওর বাচ্চা নিতে চাচ্ছে না, তার মানে হয়তো ইতিমধ্যে সন্তান রয়েছে এবং ও বিবাহিত, ও তোর সাথে প্রতারণা করছে। বাট লিসা ম্যাগির এই কথাটা প্রাঙ্ক হিসেবে নেয় এবং বলে, দূর পাগল, তুই এগুলো কি বলছিস? আর এরপর সে ম্যালকমের সঙ্গে বেরিয়ে পড়ে। আর তারপর তারা পৌঁছে যায় কেবিন দা উডসে। তো লিস তো প্রথমবারের মতো এই জায়গাতে এসেছিল। খুবই শান্তিপূর্ণ একটা পরিবেশ, সাথে সুন্দর দৃশ্য, গাছপালা, হ্রদ, জলপ্রপাত, ঝর্ণা। তো লিজ মনে করে এখানে বেশ ভালো সময় কাটবে এবং তাদের যুদ্ধে কেউ ডিস্টার্ব করতে পারবে না। আর ম্যালকমের কথা বলতে গেলে, সে লিজের আঁকা সেই ছবিটা তার সাথেই নিয়ে এসেছে। আর প্রথমেই সে এটা দেয়ালে লাগাতে যায়, মানে ভালোবাসার প্রকাশ করছে। আর এরপর লিজ যখন কেবিনের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল, তখনই তার চোখে পড়ে সেখানে রাখা একটা কেকের উপর এবং জিজ্ঞাসা করে, এখানে কেক কে রেখেছে? আর ম্যালকম তখন অন্য ঘর থেকে বলে, এখানে একজন কেয়ারটেকার রয়েছে, তিনি হয়তো তোমার জন্য প্রস্তুত করে এটা রেখেছেন। আসলে আমি বলেছিলাম তোমার জন্য কেক বানাতে, আর আমি যেহেতু কেক বানাতে পারি না, তাই অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক, এরপর লিজ গিয়ে দেখে তার ছবিটা দেয়ালে টাঙানো হয়েছে। আর ম্যালকম বলে, দেখো, এই ছবিটা এখানে অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? লিজ বলে, হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। আর তারপর ম্যালকম তো সেখানে দাঁড়িয়ে ওই ছবি দেখে যাচ্ছিল এবং বলতেই থাকে, বাহ, কত সুন্দর লাগছে। আর তারপর লিজ করে কি কেবিনের অন্যদিকে দেখতে যায় এবং সে দেখতে পায় পেছনে আরেকটা কেবিন রয়েছে।
আছে। বাট তখনই পেছন থেকে আবার ম্যালকম চলে আসে আর লিজ তখন জিজ্ঞাসা করে যে সামনে ওইটা কার ক্যাবিন, মানে কার বাড়ি। তো ম্যালকম বলে ওটা আমার চাচাতো ভাই ড্যারিনের ক্যাবিন। অবশ্য আমি ওকে খুব একটা পছন্দ করি না। লিজ জিজ্ঞাসা করে কেন পছন্দ করো না। ম্যালকম বলে ও একটা অসভ্য টাইপের, আর এখন এগুলো বাদ দাও, চলো আমরা রাতের খাবারের প্রস্তুতি নেই। তো এই কথা বলে ম্যালকম চলে যায়, বাট লিজ সেখানে দাঁড়িয়ে থাকে। আর তারপর কাচের জানালার উপরে কিছু বাষ্প জমিয়ে তার উপরে আঙুল স্পর্শ করে লাভ শেপের একটা মনে করো আর্ট করে আর কি। আর তারপর যায় হচ্ছে স্নান করতে। তো লিজ এখানে আমরা দেখতে পাই বাথটাবে সম্পূর্ণ রিল্যাক্স মোডে ছিল এবং গুনগুন করে গান গাচ্ছিল। আর তখন আমরা দেখতে পাই তার পেছনে যে কাচের জানলা রয়েছে সেখানে হঠাৎ করে কিছু বাষ্প জমে এবং ভূত জাতীয় কোন একটা সত্তা তার হৃদয় আঁকে, ঠিক লিজ যেরকম এঁকেছিল। আর তারপর হঠাৎ করে সেই হৃদয়টা অদৃশ্য হয়ে যায়। তবে লিজ এই বিষয়গুলো দেখতেই পায় না, সে কিছু জানেও না পেছনে কি হয়েছে, কিন্তু ওপর থেকে সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তো সে ভাবছে কি শব্দ করলো এবং বলে ম্যালকম এটা কি তুমি? ম্যালকম বলে হ্যাঁ আমি। তো কি হয়েছে? লিজ বলে না কিছু না। তো এরপর রাতের খাবার খাওয়ার জন্য তারা টেবিলে বসেছিল এবং দুজনের মধ্যে রোমান্টিক কথা হওয়া শুরু করে, যুদ্ধ পরবর্তী কথাগুলো, এবং তারপর রোমান্স শুরু হয়ে যায়। বাট তখনই ডোরবেল বাজতে থাকে এবং দুজনের মেজাজি পুরো খারাপ হয়ে যায়। আর লিজ তখন বলে এই সময় কি আসলো? তোমার কেয়ারটেকার নাই তো? ম্যালকম বলে না, কেয়ারটেকার এই সময় কই থেকে আসবে? তবে বাইরে যারা ছিল তারা বেল বাজিয়ে যাচ্ছিল একটা না, এবং দরজায় টোকাও পড়ছিল ঠক ঠক। তো বিরক্ত হয়ে যায় ওরা পুরো, এবং তারপর ম্যালকম বলে আমি গিয়ে দেখে আসছি কে এসেছে। তো এরপর তারা দরজা খুলে দেয় এবং বলে আরে আমার কাজিন ড্যানিন এসেছে, সাথে ওর গার্লফ্রেন্ডও এসেছে। তো এটা শুনে লিজের মাথাতেও খারাপ হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, কারণ লিজ ভেবেছিল এখানে তারা এসেছে একটু প্রাইভেসি পাবে যুদ্ধ করার, কিন্তু এখানেও লোক চলে এসেছে বিরক্ত করার জন্য। তো ম্যালকম ঠিকই বলেছিল যে লোকটা খুবই অসভ্য। একে তো আমন্ত্রণ ছাড়া এসেছে ডিনারের সময়, তার উপর আবার নন স্টপ বেল বাজিয়েই যাচ্ছে, জানে যে ভেতরে একটা কাপল রয়েছে, কে জানো ওরা রোমান্স করছে কিনা, তারপরেও বাইরে একটানা বেল বাজিয়েই যাচ্ছে। তো এত কিছুর পরেও ম্যালকম করে কি, তার চাচাতো ভাই এবং চাচাতো ভাইয়ের গার্লফ্রেন্ডকে ভেতরে নিয়ে আসে এবং লিজও তাদের দুজনকে হ্যালো বলে। তো ম্যালকম এখানে ডেরিনকে বলে তুই যদি আগে বলতি আমি আরো বেশি খাবার রান্না করে রাখতাম। ডেরিন বলে আরে না আমরা ডিনার করে এসেছি। আর তারপর লিজ করে কি মিনকা মানে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলা শুরু করে। তবে ওই মিনকা কোনো জবাব দিচ্ছিল না। আর ড্যারিন তখন বলে কোনো ফায়দা নেই, ও হচ্ছে ইউক্রেনিয়ান, আমাদের ইংরেজি অত ভালো পারে না। তো এরপর ড্যারিন ম্যালকমকে ডাকে এবং বলে তোর সাথে আমার একলা কথা আছে চল। তো এরপর ড্যারিন আর ম্যালকম ভেতরে যায়। তো এখানে তারা কি নিয়ে কথাবার্তা বলে এটা আমাদের জানানো হয় না। আর অন্যদিকে আমরা দেখি মিনকা কেকের দিকে ইশারা করে বলে এটার টেস্ট খুবই খারাপ, খেও না। এবং এখানে সে খারাপ বোঝাতে যে শব্দটা ব্যবহার করেছে সেটা হচ্ছে টেস্ট লাইক শিট, মানে গুড় মতো স্বাদ। এবং এরকম একটা সেম কেক কিন্তু ড্যারিনও মিনকার জন্য এনেছিল, এবং মিনকা যেহেতু অলরেডি ডিনার করে ফেলেছে সুতরাং সেও কেকটা খেয়েছে। তবে তার কাছে ভালো লাগেনি, জাস্ট এক চামচে খেয়েছে। তবে লিজেটুকু বুঝতে পারে যে কেকটা ভালো না, মানে এই কেকটা খেতে না করেছে। আর ঠিক তখনই ড্যারিন ফিরে আসে এবং বলে চলো মিনকা আমরা এখান থেকে যাই, আর এই লাভ বার্ডদের আমরা একা ছেড়ে দিই। তো এরপর মিনকা ড্যারিনের সাথে চলে যায় আর তারপর ওরা একসাথে রাতের খাবার খায়। আর এরপরে ম্যালকম বলে রাতের খাবার হয়েছে, এবার ডেজার্ট বা মিষ্টি কিছু হয়ে যাক। এরপর সে যখন কেকটা নেয় দেখা যায় এটা একটা চকলেট কেক, আর মিনকা তো লিজকে কেকটা খেতে মানা করেছিল। তো এই কারণে লিজ একটা অজুহাত দেখায় যে এটা তো চকলেট কেক, আমি তো চকলেট কেক খাই না, এই টাইপ কেক আমি পছন্দ করি না। বাট ম্যালকম বলে তুমি চকলেট পছন্দ করো না, এটা আবার কবে থেকে হলো? লিজ বলে সেই প্রথম থেকেই, ছোটবেলা থেকে আমি চকলেট পছন্দ করি না। তো ম্যালকম তখন বলে ঠিক আছে আমি তো বুঝতেই পারিনি এটা, আমি তো ভেবেছি সবাই চকলেট পছন্দ করে আর মেয়েদরা তো আরো বেশি পছন্দ করে, আর এর জন্য আমি চকলেট কেক বানাতে বলেছিলাম, সমস্যা নেই তুমি জাস্ট একটা বাইট খাও। তো লিজ করে কি ম্যালকমকে খুশি রাখার জন্য এক চামচ খায়। আর তারপর ম্যালকম জিজ্ঞাসা করে কেকটা কেমন লাগলো। তো এরপর লিজ করে কি সেই লাইনটাই বলে যেটা মিনকা বলেছিল, বলে যে টেস্ট লাইক শিট। তবে তারপরও সে করে কি খাওয়া বন্ধ রাখে না, আবারও খায়, মানে কেকটা খারাপও বলছে আবার খাচ্ছেও। আর এভাবেই সে সম্পূর্ণ স্লাইসটা খেয়ে ফেলে। তো ম্যালকম লিজের এরকম অদ্ভুত আচরণ দেখে খুব অবাক হয়ে যায়। তবে এটা তো মাত্র শুরু ছিল। তো রাতে যখন লিজ ঘুমাচ্ছিল তখন সে একটা স্বপ্ন দেখে, সে একজন মহিলাকে দেখতে পায় যে জলপ্রপাতের সামনে অদ্ভুত ভাবে নাচছিল এবং সে আজ থেকে অনেক বছর আগে ড্রেস পরেছিল আর কি, মানে মধ্যযুগের ড্রেস। এবং এরপর স্বপ্নের মধ্যেই দৃশ্যপট চেঞ্জ হয় এবং ওই মেয়েটার মুখ খুব কাছ থেকে দেখা যায় এবং লিজ অবাক হয়ে দেখে এটা সে নিজেই, এবং সে দেখতে পায় অবাক হয়ে কেউ পড়েছিল। এবং তারপর কি একজন পেছন থেকে তার মাথায় বন্দুক তাক করে এবং গুলি যখন করতেই যাবে তখনই হঠাৎ করে লিজের চোখ খুলে যায় আর ওইখানে সে কয়েকজন মানুষের উপস্থিতি টের পায়। তো এই কারণে সে ফোনের টর্চ জ্বালিয়ে চারপাশে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না। আর তারপর সে যখন এগিয়ে যায় ঠিক তখনই তার পেছনে একটা ছায়া সে দেখতে পায়। আর এইদিকে লিজ চলতে চলতে ডাইনিং রুম পর্যন্ত পৌঁছে গিয়েছিল যেখানে ওই কেকের অবশিষ্ট অংশ রাখা ছিল। আর ওই কেকটা দেখে তার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হয় এবং সে করে কি আবার ওই কেকটা খেতে শুরু করে, মানে কেকটার মধ্যে অদ্ভুত কিছুটা একটা ছিল। তো সম্পূর্ণ কেকটা সে খেয়ে ফেলে। আর তারপর কেক খাওয়ার পরে তার মাথায় কিছু দৃশ্য আসে যেখানে সে ধাপে ধাপে 3-4টা মেয়েকে দেখতে পায়, মানে এক একটা মেয়ে এক এক জেনারেশনের। তো প্রথমবার তো সবকিছু নর্মাল লাগে, বাট দ্বিতীয়বার যখন দেখানো হয় আমরা দেখতে পাই সবগুলো মেয়েরা চিৎকার করছে, তাদের সবার চেহারায় রক্ত মাখা ছিল। আর তারপর আসে সকালের দৃশ্য যেখানে আমরা মিনকাকে দেখতে পাই যে জঙ্গলে গিয়েছে হাগিতে এবং সেখানে সে অদ্ভুত এবং ভয়ানক কিছু আওয়াজ শুনতে পায়। তবে এটা অবশ্যই কোনো ধরনের প্রাণীর আওয়াজ ছিল না, বরং অন্য একটা কিছু এন্টিটির ছিল। তো মিনকা ভয় পেয়ে যায় আর সেখানে সে একটা গাছের
নিচে এসে বসে পড়ে এবং এই যে আওয়াজগুলো আলাদা আলাদা জায়গা থেকে আসছিল, মনে হচ্ছিল অনেকগুলো এন্টিটি, কখনো পেছন থেকে, কখনো উপর থেকে, কখনো এদিক থেকে, কখনো সেদিক থেকে, আর ও এদিক ওদিক তাকায়, উপরে তাকায়, কিন্তু কিছুই ছিল না। কিন্তু এখন মনোযোগ দিয়ে দেখো, আমি এডিটরকে রিকোয়েস্ট করবো এই জায়গাটুকু প্লে করে দেওয়ার জন্য কয়েক সেকেন্ডের জন্য। তো যাই হোক, দেখতেই পেলে তাকে কোন একটা কিছু ধরে গাছের উপরে নিয়ে গেল। তো এটা কি কোনো ভূত ছিল নাকি মনস্টার ছিল আমরা এখন বলতে পারছি না, মানে মিনকার কাহিনী শেষ। আর অন্যদিকে ম্যালকম নাস্তা বানাচ্ছিল এবং লিজ পেপারে কিছু আঁকছিল। আর এরপর ম্যালকম দেখে যে ওই কেকের বক্সটা ডাস্টবিনে পড়ে রয়েছে। তো ম্যালকম অবাক হয়ে যায় যে লিজ একাই সম্পূর্ণ কেক খেয়ে ফেলেছে, মানে রাতে একা একা যে খেলো। তো ম্যালকম জিজ্ঞাসা করে, লিজ তুমি কি ঠিক আছো? লিজ বলে হ্যাঁ ঠিক আছি। ম্যালকম আবার জিজ্ঞাসা করে, তুমি এটা কি বানাচ্ছ? লিজ বলে না কিছু না, আসলে লিজ সেই 3-4টা মেয়েকে আঁকছিল যেটা সে কেক খাওয়ার পরে তার ভ্রমে দেখেছে। তো এরপর কি ম্যালকম করে কি লিজকে বাইরে ঘুরতে নিয়ে যায়, আর সেখানেও লিজ অদ্ভুত আচরণ করছিল। সে ঝিলের পাশে দাঁড়িয়ে ওই ঝর্ণা দেখতে থাকে যেটা সে স্বপ্নে দেখেছিল, এবং লিজের কাছে মনে হচ্ছে এই ঝর্ণা সে আগেও দেখেছে এবং অনেক পুরনো কানেকশন রয়েছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মাথায় সেই স্বপ্নটা আবার আসে যে ঝর্ণার সামনে একজন প্রেগনেন্ট মহিলা নাচছে আর 2টা ছেলে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে, আর তারা ওই মহিলাকে গুলি করার ধান্দায় ছিল। তবে এরপর সে আর কিছু দেখতে পায় না, মানে তার মস্তিষ্ক সেখানেই থেমে যায়। আর তখনই সে ঝিলে একটা লকেট কুড়িয়ে পায়, আর সেটা সে যখন উঠিয়ে নেয় সেটা অদ্ভুতভাবে দেখতে থাকে এবং অবাক হয়ে যায়। তবে কি দেখে আমাদের দেখানো হয় না, তবে ওই লকেটটা সে পরে নেয়। আর নেক্সট দৃশ্যে আমরা দেখতে পাই লিজ শুয়ে শুয়ে সেই লকেটটা দেখছিল। আর তখন ম্যালকম এসে বলে তার একটা পেশেন্ট কোমা থেকে উঠেছে, মানে আমরা তো জানি ম্যালকম ডক্টর, তো তাকে দ্রুত দেখতে যেতে হবে। তো তুমি দুশ্চিন্তা করো না, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। লিজ বলে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি একা একাই সব সামলে নেব। তো এরপর ম্যালকম করে কি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, আর এরপর লিজ করে কি টাইম পাস করার জন্য তার বান্ধবী ম্যাগিকে কল করে। তো ম্যাগি তখন বলে তোমার কেমন চলছে তোমার ছুটি? তো লিজ বলে ম্যালকমের হসপিটালে কিছু কাজ পড়ে গিয়েছে আর তাই তাকে দ্রুত শহরে যেতে হয়েছে। ম্যাগি তখন বলে মানে তোমাকে এখানে একলা রেখে চলে গিয়েছে? এরকম সে কিভাবে করতে পারে? আর তারপর ম্যাগি বলে আমার তো চরম বিশ্বাস সে কোনো কাজে যায়নি, বরং তার আরেকটা ফ্যামিলি রয়েছে, তাদের সঙ্গে দেখা করতে গিয়েছে। বাট এইবার লিজ অনেক রেগে যায় এবং বলে তুমি বারবার কি এসব আজে বাজে বকছো? তা এটা বলেই লিজ করে কি ফোন কেটে দেয়। আর তারপর লিজ টাইম পাস করার জন্য দূরবীন দিয়ে এদিক ওদিক দেখতে থাকে। আর তখনই সে দূরে একটা জায়গায় লাশ দেখতে পায়, যেটা মিনকার লাশ ছিল চেহারা আর কি। আর হঠাৎ করে সে লাশটার দিকে তাকায়। তো লিজ এটা দেখে ভয় পেয়েছে এবং দূরবীন সরিয়ে ফেলে। আর তারপর সে আবার যখন কনফার্ম হওয়ার জন্য দূরবীন দেয়, সেও দেখতে পায় লাশটা গায়েব, জাস্ট খালি আবর্জনা পড়ে রয়েছে। তো সে ভাবে এটা কি হচ্ছে, আমি সব কি ভ্রম দেখছি। আর এরপরও করে কি বিছানায় শুয়ে পড়ে। আর তার কিছুক্ষণ পরে ওর পিপাসা লাগে, আর এই কারণে সে রান্নাঘরে গিয়ে পানি খায়। আর তারপরও যখন ঘুরে তাকায় ও দেখে ওর সামনে মিনকা বসে রয়েছে। তো লিজ তোকে হঠাৎ করে দেখে ভয় পেয়ে যায় এবং জিজ্ঞাসা করে তুমি কখন আসলে? ডেরেনো কি তোমার সাথে এসেছে? আর এগুলো বলেই সে জানালার দিকে তাকায়, কিন্তু বাইরে কেউ ছিল না। আর এরপর সে যখন আবার সামনে তাকায়, মিনকা তখন একবার ওর মুখের সামনে সে দাঁড়িয়ে ওকে চুপ থাকতে বলে এবং বলে তুমি তো বাচ্চাদেরকে উঠিয়ে দেবে। তো এখানে কোন বাচ্চাদের কথা বলছে পরে জানতে পারবে। তো লিজ ভাবে যে ও আবার কোন বাচ্চাদের কথা বলে, বাট মিনকা আবারও হাত নাড়িয়ে লিজকে কিছু একটা দেখায়। আর তারপর লিজ আবারও সেই 2টা ছেলেকে দেখতে পায় যারা বন্দুক হাতে এখানে এসেছিল, এবং এইবার তারা এসে গুলি করে দেয়। আর তারপরে ওর চোখ খুলে এবং দেখতে পায় যেটা একটা স্বপ্ন ছিল। আর আমরা তো জানি মিনকা বা লিঙ্কা তো মারাই গিয়েছে। তো মিনকার আত্মা লিজের স্বপ্নে এসে লিজকে কিছু বলতে এসেছিল বা সাবধান করতে এসেছিল। আর তখনই লিজ কারো পায়ের আওয়াজ শুনতে পায়, কেউ একজন উপরে আসছিল। তবে এটা তো ম্যালকম হওয়ার কথা না, কারণ ও তো গিয়েছে শহরে, আসতে অনেক দেরি হওয়ার কথা। তো এই জন্য লিজ দরজা খোলে না, প্রথমে ফাঁকা দিয়ে দেখে আর জানতে পারে এটা ম্যালকমের সেই বদমাশ ভাই ড্যারিন ছিল। তো লিজ তো ভয় পেয়ে যে ড্যারিন এখানে কি করছে, আর সে একটা মদের বোতল নিয়ে এসেছে, পার্টি করার মুডে ছিল। তো ড্যারিন দরজা ধাক্কা দিয়ে বলে এই ম্যালকম ভাই দরজা খোল, আজকে পার্টি হবে, আমাদের কাজ শেষ। বাট লিজ তখন বলে ও তো বাড়িতে নেই। ড্যারিন বলে কে তুমি? লিন্ডা? মানে ড্যারিন মনে করে এটা হয়তো কেয়ারটেকার, বাট লিজ বলে না আমি লিজ। ড্যারিন বলে ও আচ্ছা, তুমি ম্যালকম কোথায়? লিজ বলে ও তো শহরে গিয়েছে পেশেন্ট দেখতে, ও খুব তাড়াতাড়ি চলে আসবে। ড্যারিন বলে কি বলছো, তোমাকে এখানে একলা রেখে গিয়েছে? এটা তো অনেক বড় একটা ভুল করেছে, কিন্তু যাই হোক তুমি দরজা খোলো। কিন্তু লিজ দরজা খোলে না, কারণ ওর ভয় লাগছে। তারপর ড্যারিন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলে তোমার সাথে কি আমার গার্লফ্রেন্ড মিনকাও রয়েছে, তুমি কি দরজা খুলবে? লিজ বলে তুমি পরে এসো, আমি এখন ঘুমোচ্ছি। কিন্তু এরপর ড্যারিন বলে তুমি আমাকে আমার পৈতৃক সম্পত্তির ঘরে ঢুকতে নিষেধ করছো। তো এই কথা শোনার পরে লিজ দরজা খুলে দেয়। আর ড্যারিন করে কি মদের বোতল হাতে নিয়ে ঘরে চলে আসে, এবং সে এদিক ওদিক কোনো একটা কিছু দেখছিল এবং কেমন যেন অদ্ভুত আচরণ করছিল। আর তারপর সে বলে তারপর বলো সবকিছু কেমন চলছে, ডিনার কেমন ছিল? লিজ বলে নাইস, ভালো ছিল। আর ড্যারিন তখন বলে আচ্ছা কেয়ারটেকারের কেক কেমন ছিল? লিজ বলে কেকও ভালো ছিল। আর তারপর ড্যারিন বলে তুমি তো এখানে শুয়েছিলে, তোমার তো ঘুম আসছে, কিন্তু আমি তো এখানে পার্টি করতে এসেছি, এখন কি করা যায়? তো লিজ তখন বারণ করে বলে আমার পার্টি করার মতো মুড নেই। আর তারপর ড্যারিন বলে তুমি কি জানো ম্যালকম তোমার ব্যাপারে কি কি বলে? সে বলেছে তুমি অন্য মেয়েদের মতো নও, তুমি সবার চেয়ে আলাদা, তোমার মধ্যে আলাদা একটা কিছু রয়েছে। লিজ বলে হ্যাঁ বলতেই পারে। আর তারপর ড্যারিন করে কি লিজের মুখের সামনে মদের বোতলটা রাখে এবং বলে নাও একটু খাও। বাট লিজের কাছে এগুলো বিরক্তিকর লাগে এবং
অনেক অস্বস্তি বোধ করে, তবে তারপরে সে নর্মাল দেখায়। আর এরপর সে বাহানা বানিয়ে বলে আমি বাথরুম থেকে আসি। হ্যাঁ, আর এই কথা বলে সে বাথরুমে চলে যায় এবং ভয় পেয়ে ভাবতে থাকে এখন আমি কি করব। একটা কাজ করি, ম্যালকমকে কল দিই। বাট তখন ওর খেয়াল হয় ও তো ফোন বাইরে রেখে এসেছে। আর এইদিকে আমরা দেখি ড্যারিন অনেক বড় একটা ছুরি বের করেছে, আর তারপর সে ধীরে ধীরে ওপরে আসতে থাকে। কিন্তু লিজ তার পায়ের আওয়াজ শুনতে পায় এবং ভয় পেতে থাকে। তবে আমরা এখানে দেখতে পাই ড্যারিন উপরতলা পর্যন্ত আসতেই পারে না, কোন একটা অদৃশ্য এন্টিটি ড্যারিনকে অ্যাটাক করে একবারে সাফারি কিরকিরা করে দেয়। মানে যেমন ভাবে মিংকে একে মেরেছিল ওকে মেরে দেয়, ওকে চিৎকার করার সুযোগও দেয়নি। তো লিজ অনেকক্ষণ যখন শব্দ পায় না মনে করে সব ঠিক হয়ে গিয়েছে, শান্ত হয়ে গিয়েছে। আর এরপর সে বাইরে চলে আসে আর দৌড়ে সেই রুমে চলে যায় যেখানে তার ফোনটা রাখা রয়েছে। তো ফোন নিয়ে সে ম্যালকমকে কল করে, বাট ম্যালকমের ফোন তো বন্ধ ছিল। আর এই কারণে সে একটা ভয়েস মেসেজ করে যে তোমার কাজিন এখানে এসেছে, ওই অসভ্য ছেলেটা এসেছে, আমার অনেক ভয় করছে, তুমি তাড়াতাড়ি এসো। বাট রেকর্ড করতে করতেই গানের শব্দ আসে যেখানে মিউজিক প্লেয়ার চলছিল। তো লিজ তখন জিজ্ঞাসা করে ম্যালকম তুমি কি ওখানে? বাট কেউ ওখানে ছিল না। বাট ওই মুহূর্তে হঠাৎ করে সিংকে অনেক জোরে শব্দ হয় এবং ভরভর করছিল, কোন একটা কিছু আটকে গিয়েছে। তো এরপরও যখন ওটার মধ্যে হাত দেয় দেখতে পাই এটা হচ্ছে ম্যালকমের চাচাতো ভাইয়ের ঘড়ি। তো ভাবে যে ওই হারামজাদা সিঙ্কের মধ্যে ঘড়ি কেন রেখেছে, তবে ওর কোনো আইডিয়াও নেই যে ড্যারিনকে অলরেডি কেউ মেরে ফেলেছে। আর তখনই পেছন থেকেও একটা ছায়া দেখতে পায়। আর তারপর সে যখন সামনের দিকে তাকায় দেখতে পায় একটা মেয়ে বসে রয়েছে, মুখটা পলিথিন দিয়ে ঢাকা। তো মেয়েটি লিজকে ওয়েলকাম জানায় এবং হাত দিয়ে হার্ট বানায়, যেন লিজকে অনেকদিন ধরে চেনে। তবে লিজ তো ওকে দেখে ভয় পেয়ে যায় এবং দেখতে পায় চোখের পলকেই সেই মেয়েটা গায়েব হয়ে যায়। তবে সে লিজের জন্য এক বক্স কেক রেখে গিয়েছে, কিন্তু লিজ তো মারাত্মক ভয় পেয়েছে যে এই মেয়েটা এত ভয়ানক, এটাই কি তাহলে কেয়ারটেকার? যা হোক হয়েছে ভাই, এখানে আমি অনেক সহ্য করেছি আর সহ্য করবো না, এই জায়গাতে তো কোনো না কোনো সমস্যা আছে, এই জায়গাটা নিশ্চয়ই ভালো নয়, আমি এখান থেকে যাবো। তো এরপর সে ম্যাগিকে কল করে এবং ম্যাগিকে বলে তুই কি আমাকে সাথে নিয়ে যেতে পারবি? ম্যাগি বলে কেন, কি হয়েছে, তোরা না যুদ্ধ করতে গেছোস? বাট লিজ বলে যুদ্ধের মধ্যে ন্যাটো চলে আসছে, ডোনাল্ড ট্রাম্প ঝামেলা করছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হবে না, ঝাপলা মনে হচ্ছে ঝামেলা। তবে তারপরে ম্যাগির আওয়াজও কাটা কাটা আসে, মানে সিগন্যাল খারাপ হয়ে যায় এবং ফোনটা কেটে যায়। আর তখনই সে দেখতে পায় ম্যালকমের গাড়ি, মানে পাক্কা 9 ঘন্টা পর সে আসলো। তবে এইবারও দৌড়ে দরজা খুলতে যায় না, কারণ ওর ম্যালকমের উপরও সন্দেহ হচ্ছে। তো ওপর থেকেও চুপচাপ দেখতে থাকে। আর এইদিকে আমরা দেখি ম্যালকম গুনগুন করে গান গাইতে গাইতে ভেতরে আসে। আর এরপর ম্যালকম যখন লিজকে দেখে ও একেবারে ভূত দেখার মতো ভয় পেয়েছে এবং বলে আরে তুমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছো। তবে লিজ এইবার ম্যালকমের উপর অনেক রেগেছিল এবং সে বলে তোমাকে আমি এতবার কল করেছি অথচ তুমি ফোন বন্ধ করে রেখেছিলে, মেসেজের উত্তর দাওনি কেন? তুমি কি জানো এখানে কোনো কিছুই ঠিক নেই, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমি চলে যাচ্ছি। বাট ম্যালকম বলে আরে কি হয়েছে, এমন করছো কেন? তো লিজ বলে তোমার কাজিন এসেছিল, অসভ্য ছেলেটা অদ্ভুত আচরণ করেছে এবং তার কথাগুলো শুনে মনে হয়েছে আমার এখানে থাকাই উচিত নয়। আর এরপর সে যেন কোথায় চলে গেল আর তার ঘড়িটাও সে সিঙ্কের মধ্যে রেখে গিয়েছে। আর এরপর একটা মহিলা প্রবেশ করলো যার মুখে পলিথিন বাঁধা, খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল এবং সে আরেকটা কেক রেখে গিয়েছে। ওইটাই কি তোমার কেয়ারটেকার? ম্যালকম বলে না, আমার কেয়ারটেকার তো এমন নয়। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি আরাম করো। লিজ বলে না, আমি তো এখানে এক মুহূর্তও থাকবো না, আমার এখানে মোটেও ভালো লাগছে না। তো ম্যালকম তখন বলে ঠিক আছে আমরা চলে যাব, তবে প্রথমে তুমি শান্ত হও আর সবকিছু ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য আমরা এখানে সবকিছু পরীক্ষা করব। তো এরপর সে করে কি ঘরের সকল জায়গা পরীক্ষা করে আবার ফিরে আসে এবং সে বলে সব তো ঠিকই রয়েছে, বাড়িতে তো কেউ নেই। তো লিজ তখন দেখে যে ম্যালকম কোর্টের মধ্যে কোন একটা কিছু লুকিয়ে রেখেছে। তো লিজ এটা দেখার পরে ওকে বলে যে তুমি কোর্টের মধ্যে কি লুকিয়ে রেখেছো? ম্যালকম এটার উত্তরে বলে আচ্ছা এইটা দেখো, এটা কি একটা অসাধারণ জিনিস পেয়েছি, এটা একটা ওল্ড ওয়াইন বোতল, মানে ওই ধরো অনেক বছর আগের ওয়াইন বোতল। তো এরপর ম্যালকম বলে আচ্ছা বলো তো গ্লাসগুলো কোথায় রেখেছো, চলো একটু পার্টি হয়ে যাক। তো এরপর তারা দুজনে একসাথে অ্যালকোহল খায় আর কথা বলতে থাকে। তো এর ফলে লিসার মুড ঠিক হয়ে যায় ইনস্ট্যান্টলি, মানে অ্যালকোহল ইফেক্ট। তো এরপর লিসা জিজ্ঞাসা করে তোমার রোগীর খবর কি? তো আমাদের ম্যালকম বলে না, আমি সেই রোগীকে বাঁচাতে পারিনি, বেচারা মারা গেল, ওর বাচ্চারা আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল, আমার খুব খারাপ লাগছে, আমার এখনো মনটা খারাপ। কিন্তু এইখানে লিজ একটা কিছু ধরে ফেলে, মানে ম্যালকমের মিথ্যা ধরা পড়ে যায়, কারণ ও যখন ঘরে ঢুকছিল তো গুনগুন করে গান গাইতে আসছিল, তাহলে ওর দুঃখ পেল কিভাবে? মানে হাসপাতালও যায়নি, ও মিথ্যা বলেছে। তো এরপর ও করে কি বাথরুমে যাওয়ার অজুহাত দিয়ে বের হয় এবং লিজ ভাবে শালার আমি কত পাগল, আমার বান্ধবী ম্যাগি তো ঠিকই বলেছিল, আমি এত বোকা যে বুঝতেই পারিনি আসলে এই লোকটা বিবাহিত এবং তার দ্বিতীয় স্ত্রী রয়েছে এবং সে মিথ্যা বলে তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিল। কিন্তু তখনই ও একটা ছবি পেয়ে যায়। তো এতক্ষণ তো সন্দেহ ছিল, এবার ব্যাপারটা নিশ্চিত হয়ে যায় এবং এই ছবি দেখে লিজের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আর এটা ম্যালকমের পারিবারিক ছবি ছিল, যেখানে ম্যালকম তার স্ত্রী আর 2 মেয়ের সঙ্গে ছিল এবং লিজ এর আগে যে 4টা মেয়েকে স্বপ্নে দেখেছিল না, তার মধ্যে একজন ছিল এই ছবির মহিলা আর এটা ছিল ওর স্ত্রী, বাচ্চা রয়েছে। তো লিজ বলে এসব কি, মানে ম্যাগি ঠিকই বলেছিল তুমি বিবাহিত, তুমি এবার সাথে প্রতারণা করেছো। তো ওই ম্যালকমের ওপর অনেক রেগে যায় এবং বলে এটা তুমি তাই না? ম্যালকম বলে হ্যাঁ এটা আমি, কিন্তু তুমি এই ছবিটা ভালো করে দেখো। তো এরপর লিজ যখন ভালো করে ছবিটা দেখে দেখা যায় যে এটা 1950 সালের দিকে। তো লিজ তো পুরো অবাক এবং জিজ্ঞাসা করে এটা যদি তুমিই হও তাহলে তুমি এখনই ইয়াং কিভাবে? তো এরপর আসে এই সিনেমার সবচেয়ে বড় ভয়ঙ্কর টুইস্ট, মানে লিজের সাথে সাথে আমরাও শক খেয়ে যাই। তো ম্যালকম এখানে তার ব্যাপারে বলে যে আমার অ্যাকচুয়াল বয়স হচ্ছে 200 বছরেরও বেশি, আমার বয়স আটকে রয়েছে, আমি মারা যেতে পারি না এবং আমি একরকম অমর টাইপ। তো লিজ অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে এটা কিভাবে পসিবল? তো এরপর ম্যালকম আমাদেরকে গল্প বলা
বলা শুরু করে। সে বলে 200 বছর আগের কথা, যখন আমি আর আমার চাচাতো ভাই ড্যারিনের বয়স ছিল 12 আর 11 বছর। আর তখন আমরা দেখলাম যে একটা গর্ভবতী মহিলা, যে দেখতে তোমার মতোই ছিল, সে আমাদের এরিয়ার মধ্যে ঢুকে এক ধরনের নৃত্য করছে, রিচুয়াল নৃত্য, এবং সে প্রায় আমাদের এলাকাতে আসতো। এবং ওই সময় ডাইনির খুব প্রকোপ ছিল, আর সে যে রিচুয়ালটা করতো আমাদের এলাকায় এগুলোর অনুমতি ছিল না। তো এতবার বারণ করার পরেও সে যখন আবার আমাদের এখানে এসেছিল, আমরা তার পায়ে গুলি করে দিই এবং তারপর তাকে ধরে ফেলি এবং একটা ঘরের মধ্যে রাখি, আর সেখানেই সে কষ্ট পেতে থাকে। আর ওই অবস্থায় সে সন্তানের জন্ম দেয়। তবে ওগুলো কোনো মানুষের সন্তান ছিল না, তারা ছিল হচ্ছে শয়তান। আর ওই মহিলার চোখও দেখতে একদম কালো ছিল, মানে ওই মহিলা ছিল একটা ডাইনি এবং তার সঙ্গম হয়েছিল মনে করো শয়তানের সাথে, আর সেখানে বাচ্চা হয়েছিল। তো এটা জানার পরে আমরা তার মাথায় গুলি করে মেরে ফেলি। কিন্তু ওর যে সন্তানরা ছিল তাকে আমরা যখন মারতে যাই, ওই সন্তানরা আমাদের সাথে একটা ডিল করে। তারা আমাদেরকে বলে যে আমাদের তো একটা পাওয়ার রয়েছে, তুমি যতদিন ইচ্ছে ততদিন বেঁচে থাকতে পারবে, তোমার বয়স কখনোই বাড়বে না, 40-এ গিয়ে আটকে থাকবে, কখনোই বৃদ্ধ হবে না, কিন্তু এর বিনিময়ে আমাদের ক্ষুধা তোমার মেটাতে হবে। প্রতি একটা নির্দিষ্ট বছর পর পর ওদেরকে খাবার দিতে হয়, আর তারা যে খাবারটা খায় সেটা হচ্ছে শুধুমাত্র মহিলা মানুষ খায়, সুন্দরী মহিলা মানুষ। এবং 20-30 বছর পরে যখন ওদের খাওয়ার টাইম আসতো, ওরা দুই ভাই যেত হচ্ছে শহরে, মেয়েদেরকে প্রেমের ফাঁদে এখানে নিয়ে আসতো, আর তারপর ওদেরকে কেক খাওয়ানো হতো, যেটা ওই শয়তানরাই বানাতো। আর তাই ওই কেকটা খারাপ ছিল, আর ভিকটিমদের কেক খাওয়ানো এই রিচুয়ালের একটা অংশ ছিল। আর ওই কেক খাওয়ানোর পরে শয়তানরা করে কি মহিলাদের উপর আক্রমণ করে এবং তাদেরকে মেরে খেয়ে ফেলে। আর এর বিনিময়ে আমরা কখনো মরি না। আর আমরা এ পর্যন্ত অনেক মহিলার শিকার করেছি। আর তুমি যে 4 জনকে দেখেছো তাদেরকে আমি বিয়ে করেছিলাম, আর সেই 4 জনে একজন ছিল 1800 দশকের, একজন 50 দশকের, একজন 70 দশকের, 80 দশকের, আর এই 22-এ হচ্ছে তুমি। মানে ওরা তো মনে করো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে তো মারছেই, কিন্তু যেগুলো ওদের বউকেও বলি দিয়েছে সেগুলোর খালি ভ্রম বা ফ্ল্যাশব্যাক লিসা দেখেছে। তো ম্যালকম সম্পর্কে এত ভয়াবহ সত্য জানার পরে লিসার অবস্থা তো অনেক খারাপ হয়েছে এবং সে ভয়ে কাঁপতে শুরু করে এবং ও বুঝতে পারে তার মানে ওই মহিলাদের মতো আমিও মারা যাবো। তো তখনও বুদ্ধি খাটায় এবং ম্যালকমকে ইমপ্রেস করার চেষ্টা করে, বলে আমাকে যেতে দাও, তুমি তোমাকে খুব ভালোবাসো তাই না? ম্যালকম বলে হ্যাঁ, এটাও সত্য, আমি তোমাকে ভালোবাসি, এবং কারণ আমার জীবনে যত মহিলা এসেছিল তার মধ্যে তুমি সবচেয়ে আলাদা। এবং মজার ব্যাপার হচ্ছে কাকতালীয় ভাবে তোমার মুখটা ওই ডাইনির মতো এবং তোমাকে শয়তানরা স্পেশালি সিলেক্ট করে আনতে বলেছিল। তবে হ্যাঁ, তোমার মধ্যে আসলে অন্যরকম একটা কিছু আছে যার জন্য আমি তোমাকে ভালোবাসি, আর এই জন্য আমি তোমার কষ্ট দেখতে চাই না। আর এই কারণে তোমার কেকে আমি অজ্ঞান করার ওষুধ দিয়েছিলাম, যাতে তুমি অজ্ঞান হয়ে যাও এবং শয়তানে যখন তোমাকে আঘাত করবে তুমি ব্যথা অনুভব করবে না, তুমি মারা পড়বে কষ্ট ছাড়াই। আর আমি যেমনটা বলেছি তুমি সবার চেয়ে আলাদা, তুমি তো আসলে অজ্ঞান হওনি, পুরো কেকটা খেয়েও অজ্ঞান হওনি, তবুও তোমার চোখের সামনে আমার শিকার হবে এটা আমি দেখতে পারবো না। আর এই কারণে আমি রোগীর ছুতা দিয়ে চলে গিয়েছিলাম যাতে আমার তোমার মৃত্যুটা না দেখতে হয়। তো এই সব কথা শুনে লিজের অবস্থা কি হতে পারে ভাই, ওর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তো লিজ তখন বলে সবকিছু কি আর আগের মতো হতে পারে না, এটা কি সম্ভব না? ব্যাপারটা ধরো এরকম আমাদের কখনো দেখাই হয়নি, আমি সেই আগের সময় ফিরে যেতে চাই। বাট ম্যালকম বলে দেখো এখন আর এসব করার কোনো মানে নেই, লাভও নেই, তুমি মারা যাবে লিজ, তোমাকে মরতেই হবে যাতে আমি আরো কিছু বেশি দিন বাঁচতে পারি। তো এটা শুনে লিজ তো কেঁদে ফেলে। আর এরপর বাড়ির ওপরতলা থেকে সেই মনস্টারদের হাঁটার শব্দ শোনা যায়, অনেকটা ধপ ধপ করছে। তো লিজ তো এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সকল দরজা বন্ধ ছিল। আর তখন ম্যালকম বলে দেখো তুমি তোমার সময় নষ্ট করো না, ওরা এই পুরো কেবিনটা পুরো বাড়িটা নিয়ন্ত্রণ করে, এই জঙ্গলটা ওরা নিয়ন্ত্রণ করে, ওরা তোমাকে যেতে দেবে না। তবে তারপরেও বেচারি লিসা সর্বোচ্চ চেষ্টা করে। আর তখনই সে তার ফোন দেখতে পায়, কিন্তু হঠাৎ করে সেটি খারাপ হয়ে যায়। আর এরপর সে তাতে বাড়ি মেরে বলে ভাই চালো হো ভাই, চালো হো ভাই। তো যাই সমস্ত দানব এরপর অন্ধকার থেকে বেরিয়ে আসতে শুরু করে। আর যখন ওর ফোন কাজ করছে না তখন ও জানালা দিয়ে বের হয়ে কেবিনের উপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু উপরে আরো 3টা মনস্টার দাঁড়িয়ে ছিল। তো ওদের দেখে ভয় পেয়ে ওর হাত ছুটে যায় এবং ও নিচে পড়ে যায় এবং এমন একটা জায়গায় আটকে যায় যেখান থেকে ও আর কোথাও যেতে পারবে না। এবং আমরা দেখি অন্ধকারের মধ্যে থেকে একটা শয়তানের মুখ বেরিয়ে আসে এবং চেহারা খুবই অদ্ভুত এবং ভীতিকর ছিল। তার চেহারা ছিল সম্পূর্ণ সাদা এবং চোখ ওর মায়ের মতোই কালো ছিল। তবে সে লিজের সাথে কিছুই করে না। আর ওইখানে আমরা একটা পাত্র দেখতে পাই যেটা কিছু তরল দিয়ে ভরা ছিল, আর তার মধ্যে থেকে ওরা একটা মহিলার মাথা বের করে এবং লিজকে দেখায়। আর এইটাই ছিল ওর মায়ের মাথা, যেটা লিজের মতো দেখতে ছিল এবং সেই মাথাটাকে ওরা এতদিন সংরক্ষণ করে আসছিল। তো লিজ তো হতবাক হয়ে এগুলো দেখছিল। আর তারপর অন্ধকার থেকে বেরিয়ে আসে আরেকটা দানব, আর এইটারই মুখ পলিথিন দিয়ে ঢাকা ছিল। তো সে লিজের কাছে আসে আর লিজ তখন বলে তুমি কে, তুমি কি কেয়ারটেকার? আর তখন ওই দানবটা করে কি পলিথিন সরায় এবং তার মুখ দেখায় এবং আমরা দেখতে পাই ওর মুখ তো ভাই মারাত্মক ভয়ঙ্কর, 3-4টা মুখ একসাথে। আর এরপর সে যখন লিজের দিকে তাকায় সে জোরে জোরে হাসে এবং খুশি হয় এবং সকল শয়তানরা লিজকে ঘিরে ফেলে, তবে ওকে মারার জন্য নয়, ওকে ভালোবাসতে শুরু করে যেন এটা ওদের মা। আর তারপর হঠাৎ করে শয়তানরা এমন একটা রিচুয়াল করে তখন দেখা যায় লিজও পরিবর্তন হয়ে যায়, সে তার সন্তানদের মুখ চিনে না এবং এখন আর ওদেরকে ভয় পায় না। তো এইখানে কি হয়েছে, এই লিজই মূলত ওদের মায়ের পুনর্জন্ম, যেটা ঘটতে 200 বছর লেগেছে। মানে লিজ ওর মায়ের মতো দেখতে নয়, এটা ওদের মাই এবং ওরা শুরু থেকেই কানেক্টেড ছিল। যেমন লিজ যখন প্রথমে সে কাচের উপর লাভ শিপটা এঁকেছিল তখন শয়তানরা মনে করেছিল যে তাদের মা এটা তাদের জন্যই করেছে, বিনিময়ে তারাও এটা করেছে। আর কেকটা প্রথমে যখন লিজের খারাপ লেগেছিল তবে তারপর সে কিন্তু পুরো এই কেকটা খেয়ে ফেলেছে। এর কারণটা হচ্ছে তার বাচ্চারাই কেকটা তৈরি করেছিল। আর তারপর যে লকেটটা সে রথ থেকে তুলেছিল সেটার মধ্যে কিন্তু সেই ডাইনির ছবি ছিল, যেটা সে খুব মনোযোগ
চোখ দিয়ে দেখেছে এবং ওটা কিন্তু ওই ছিল এবং ওই লকেটটাও পরে নিয়েছিল। তো এখন কিন্তু ওরা একে অপরের সঙ্গে হাসাহাসি করে। আর ম্যালকম যখন প্রচুর হট্টগোল শুনতে পায় ও তখন মনে করে বেচারা লিজ শেষ, ওই মনস্টার ওকে খেয়ে ফেলেছে। তো যেহেতু ওই শব্দ শুনতে যাচ্ছিল না, এর জন্য ওখানে কি মিউজিকের ভলিউম বাড়িয়ে দেয় আর বসে মদ পান করতে থাকে। আর এরপর যখন এই সবকিছু শান্ত হয়ে ঘুমাতে যায়, ওর কোনো ধারণাই ছিল না যে দাবার চাল উল্টে গিয়েছে, মানে আগে ছিল ওর শিকারী, এখন ও নিজেই শিকার হয়ে গিয়েছে। তো এরপরও যখন ওর চোখ খোলে নিজেকে উল্টো হয়ে ঝুলতে থাকতে দেখে এবং আমরা দেখতে পাই বয়স বৃদ্ধি পেয়েছে। ওকে এখন দেখে 200 বছরের মতোই বুড়া দেখাচ্ছে, অনেক দুর্বল, অনেক বৃদ্ধ। অ্যাকচুয়ালি শয়তানরা ওকে যে কন্ট্রাক্টটা দিয়েছিল সেটা তারা উঠিয়ে নিয়েছে, কারণ ওদের মা ফিরে এসেছে এবং লিজও তার আগের ডাইনি রূপে ফিরে এসেছে। এবং আমরা দেখি লিজের চোখ এখন সম্পূর্ণ কালো। তবে সে ম্যালকমকে হত্যা করার আগে সে একই রীতি অনুসরণ করে, সেই কেকটা খায় এবং তারপর ওকে হত্যা করে। এবং 200 বছরের পুরনো যে প্রতিশোধ সে এটা এভাবেই নেয়, মানে বুঝাই কে 200 বছর আগে কে মেরেছিল, এই ম্যালকম মেরেছিল না, কিন্তু ওয়েট করতে হয়েছে 200 বছর, পুনর্জন্ম নিতে হয়েছে এবং তারপর ফাইনালি কিন্তু সেই হত্যার প্রতিশোধ নিল। আর এভাবেই এই ডার্ক সিনেমাটির সমাপ্তি ঘটে। তো এবার চলো আমি পুরো কাহিনীটা সংক্ষেপে বোঝাই। তো এই পুরো কাহিনীতে আমরা দেখেছি অনেক নারীকে কিন্তু আত্মত্যাগ করতে হয়েছে। এখানে ম্যালকম আর ড্যারিন যে তোমার শিকারী ছিল তা কিন্তু নয়, শিকারী ছিল ওই মনস্টাররা। এবং মনস্টার এমন একটা টেকনিক করেছিল যাতে ম্যালকম এবং ড্যারিন বেঁচে থাকে। এবং ওই মনস্টাররা ম্যালকম আর ড্যারিনকে যে জীবিত রেখেছে এটা কিন্তু ওদের উপকার করছিল না, বরং ওরা ওদের কাজের জন্য মানুষের সমাজ ওদের দুজনকে বাঁচিয়ে রেখেছিল। আত্মত্যাগ ছিল একটা সুতো যাতে ম্যালকম আর ড্যারিন সারা জীবন ওদের কাছে আসে। এবং এভাবেই ফাইনালি যখন লিজের পুনর্জন্ম হয়েছে, মানে ওদের মায়ের পুনর্জন্ম হয়েছে, তো এর মানে হচ্ছে ওদের মা ডাইনির মতো না, সে নিজে ডাইনি ছিল, তার কিছু অদ্ভুত ক্ষমতা ছিল। আর ওরা এটা আগে থেকেই দেখতে পেয়ে সেই 200 বছর আগের পুরনো প্ল্যান ম্যালকমকে দিয়ে পূরণ করেছে। আর এই কারণে কিন্তু তোমরা দেখেছো লিজের উপর ওষুধ কাজ করছিল না এবং ম্যালকম ভাবছিল দানবেরা হয়তো লিজকে মেরে ফেলবে। তো এজন্যই ও যখন হসপিটাল থেকে ফেরত আসে ও লিজকে দেখে কিন্তু চমকে যায়, কারণ ও এটা আশা করেনি। সে ভেবেছিল দানবরা তো লিজকে মেরে ফেলবে, খেয়ে ফেলেছে এতক্ষণে, কিন্তু যখন দেখলো লিজ জীবিত রয়েছে ও তো ভয় পেয়ে যায়। আবার ড্যারিনের অনুভূতি এমনটা ছিল যে এখনো ও বেঁচে রয়েছে কিভাবে, মানে ড্যারিন তো মনে করো ওর গার্লফ্রেন্ডকে খাইয়েছে, লিজকে খাওয়াবে, এখন দুই ভাই পার্টি করবে, ওদের আগামী 20-30 বছরের জন্য ঝামেলা শেষ। কিন্তু যখন ও পার্টি করতে আসে ওর ভাইয়ের সাথে দেখে যে লিজ এখনো বেঁচে রয়েছে, তো অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যখন যে লিজ কেকটাও খেয়েছে কিন্তু অজ্ঞান হয়নি, তখন আরো কনফার্ম হয়ে যায় সমস্যা তো একটা আছে। তো এই জন্য ও নিজে লিজকে মারতে চেয়েছিল, কিন্তু তখন ওই শয়তানের বাচ্চারা, মানে বুঝতে পারছো লিজ তো শয়তানের মা, তো লিজের বাচ্চারা তখন ওই ড্যারিনকে মেরে দিয়েছে এবং ওকে খেয়ে দিয়েছে। তো আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। এবং এই সিনেমার কনসেপ্টটা মনে করো সিরিয়াসলি অনেক ইউনিক ছিল এবং এটার এমন একটা কাহিনী শেষ পর্যন্ত তোমাকে ধরে রাখবে এবং লাস্টে কিন্তু আমরা হিউজ একটা টুইস্ট পেয়েছি, সারপ্রাইজ পেয়েছি। তো কেমন লেগেছে নতুন সিনেমাটি কমেন্টে অবশ্যই জানাবে। এবং 2025 সালে সিরিয়াসলি পুরো ওয়ার্ল্ডে অনেক বেশি ভালো সিনেমা এসেছে এবং 2024-এর চেয়েও 25 সবচেয়ে বেস্ট সিনেমা এসেছিল। এবং এরপর থেকে আমরা র্যান্ডম গ্রুপে যেটা করব, সব নিউজ সিনেমা, পুরোনো সিনেমাও থাকবে, কিন্তু সব নিউজ সিনেমা যে মুক্তি পাবে সেটা হলিউড বলিউড মুক্তমল যা মনে হয় তাই হোক, সবগুলো আমরা এক্সপ্লেন করার চেষ্টা করবো। অফকোর্স বাংলাদেশি বাদে, কারণ বাংলাদেশি সিনেমা এক্সপ্লেন করলে আমাকে জিন্দা বোগামা করে দেবে। তো বিদায় নিচ্ছি, ভাই।